2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য তোমরা এবিটি এর যে টেস্ট পেপার মাধ্যমিকের জন্য বার করেছে 2024-25 সালের জন্য এই টেস্ট পেপার থেকে তোমরা ইংরেজির মডেল পেজগুলো প্র্যাকটিস করছো। অলরেডি আমরা একটা মডেল পেজে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, যারা পাওনি ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ইংরেজির যে সেকেন্ড পেজ আছে সেটা আলোচনা করব। আগে আমরা দেখে নেব ইংরেজির পৃষ্ঠাগুলো কত নম্বর পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আমরা প্রথম দিন আলোচনা করে দিয়েছিলাম পেজ নাম্বার 19, পুরো আলোচনাই হয়েছিল সিন আনসিন গ্রামার এবং রাইটিং স্কিল। আমরা আজকে সেকেন্ড পেজ মানে পেজ নাম্বার 68 68 পেজ আলোচনা করব। পুরো পেজটাই আলোচনা হবে সিন আনসিন গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, এই সিরিজ চলবে কন্টিনিউস হবে। এটা দ্বিতীয় পেজ, এরপরে বাকি যতগুলো পেজ আছে সবগুলোই আপলোড হবে। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে, তোমাদের খুব কাজে লাগবে। রাইটিং স্কিলটাও তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে পেজ নাম্বার 68 থেকে। আমরা পেজ নাম্বার 68 এসে গেছি। একটা একের দাগে সিন প্যাসেজ দেওয়া আছে। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। মানে দাহ কার্যের কয়েকদিন পর একটা বিশেষ ট্রেন গান্ধীজির অস্থিভস্যকে নিয়ে গেল কোথায়? এলাহাবাদে। এটা আমাদের লেসন নাম্বার 3 নয়নতারা সেহগালের লেখা যে টেক্সট আছে ওখান থেকে নেওয়া। তো প্যাসেজ তোমাদের সকলে পড়া আছে, আমি পড়ে আর মানে বলছি না, আমি সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমেই কিছু এমসিকিউ আছে। একের দাগে পিপল স্যাং ভজনস, লোকেরা ভজন গাইছিল কখন? না হোয়াইল ট্রাভেলিং উইথ গান্ধীজিজ অ্যাসেস, যখন তারা গান্ধীজির অস্থিভস্যকে নিয়ে ট্রেনের কামরায় সফর করছিল তখন তারা ভজন গাইছিল। দুইয়ের দাগে গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স সাফারিং, গান্ধীজি কিন্তু মানুষজনকে জাগ্রত করেছিলেন একে অপরের কষ্ট বা ভোগান্তির প্রতি। তিনের দাগে আফটার কামিং ব্যাক টু দিল্লি দ্য অথার ফেল্ট, আমি এখানে পাজলড করেছি, মানে দিল্লি ফিরে এসে লেখিকা কেমন অনুভব করেছিলেন? হতভম্ব অনুভব করেছিলেন। টেক্সটে কি বলা আছে? তিনি বলছেন কামিং ব্যাক টু দিল্লি আই ফেল্ট অ্যাট সি, মানে আমি মহা সমুদ্রে পড়লাম, মহা ফাঁপড়ে পড়লাম, মানে ভেবে পাচ্ছিলাম না কি করব, তাই আমি পাজলড করলাম। তবে তোমাদের কারো কারো মনে হতে পারে হেল্পলেস, সমুদ্রে পড়ে যাওয়া মানে কি কেউ তোমাকে হেল্প করার মতো নেই, তাই অসহায় এটা ভেবে যদি কেউ হেল্পলেস করে আমার মনে হয় সেও নাম্বার পাবে। তবে আমার কাছে পাজলটা বেটার অ্যান্সার বলে মনে হয় যে পাজলড মেরেছি, তবে কেউ কেউ হেল্পলেসও মনে করতে পারে। চারের দিকে দ্য অথার মেড অ্যান এফোর্ট টু, লেখিকা একটা চেষ্টা করেছিলেন কি করতে? না টু রিভাইভ হারসেলফ ফ্রম এ স্টেট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটা হতাশার মতো অবস্থা থেকে নিজেকে আবার জাগ্রত করতে, নিজেকে আবার তুলে ধরতে তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন। আর পাঁচে থেকে গান্ধীজি ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন দ্য মাইন্ড অফ হিজ কান্ট্রিম্যান, গান্ধীজির যে তৈরি করা আদর্শ ভারত সেটা বেঁচে থাকবে তার মারা যাওয়ার পরেও। কিসের মধ্যে বা কাদের মনের মধ্যে বেঁচে থাকবে? না তার দেশবাসীর মনের মধ্যে, হিজ কান্ট্রিম্যান, অপশন নাম্বার ডি। এবারে আমাদের শূন্যস্থান পূরণ আছে। একের দাগে গান্ধীজি অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ বাই, গান্ধীজি যে অস্থিভস্য সেটা এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল কিসে করে? না বাই এ স্পেশাল ট্রেন, এ স্পেশাল ট্রেন। দুইয়ের দাগে পিপল ডিড নট উইপ এনিমোর, লোকেরা কিন্তু আর কাঁদছিল না। কেন কাঁদছিল না? কারণ তারা গান্ধীজির অস্তিত্বটাকে অনুভব করতে পারছিল গানের মধ্য দিয়ে এবং প্রেয়ারের মধ্য দিয়ে। আমরা শূন্যস্থানে লিখব ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, ফর থেকে সংস অব্দি, এটা সেকেন্ড শূন্যস্থানে বসবে। তিনের দাগে আছে বাপুজ সাডেন ডেথ লেফট দ্য অথার, মানে বাপুর যে হঠাৎ মৃত্যু এটা লেখিকাকে কেমন অবস্থা রেখে গেল? না অসুরক্ষিত অবস্থায়, আনপ্রোটেক্টেড অবস্থা রেখে গেল, আনপ্রোটেক্টেড, এটা 3 নম্বর শূন্যস্থানে বসবে। তারপরে আমরা ট্রু ফলসে যাব। দ্য অথার মেড গ্রেট স্যাক্রিফাইসেস ফর হার কান্ট্রি, লেখিকা কিন্তু তার দেশের জন্য মহান মহান ত্যাগ করেছিলেন। কথাটা ভুল, ফলস। তিনি একটা জায়গায় বলছেন আমি গান্ধীজির সঙ্গে ডাইরেক্ট কোনোদিন হাঁটিনি, আমি কোনোদিন জেলে যাইনি, আমি দেশের জন্য কোনো প্রত্যক্ষ ত্যাগ করিনি। তাহলে এখানে যেটা বলা আছে ভুল বলা আছে, তাই আমরা এফ লিখলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট দেবো আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, গান টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। তাহলে আই হ্যাড নট থেকে শুরু করে মাই কান্ট্রি অব্দি হুবহু তুলতে হবে, কারণ আমরা জানি সাপোর্টিং স্টেটমেন্টে তুমি কিছু পরিবর্তন করতে পারবে না, মানে বইতে যে লাইন দেওয়া আছে ওই লাইনটাই তোমাকে হুবহু তুলে দিতে হবে। তাহলে আমরা আই হ্যাড থেকে শুরু করবে কান্ট্রি অব্দি, এটা আমাদের হয়ে গেল সাপোর্টিং স্টেটমেন্ট 1, মানে প্রথম সাপোর্টিং স্টেটমেন্ট। আর দুইয়ের দাগে আছে দ্য ইউথস অফ ইন্ডিয়া ওয়ে আর এক্সপেক্টেড টু ক্যারি অন বাপুজ লিগেসি আফটার হি ডেমিস, মানে ভারতবর্ষের যে যুব সমাজ তারা কিন্তু প্রত্যাশা করা হচ্ছিল, আশা করা হচ্ছিল যে বাপুর মৃত্যুর পর যে বাপুর আদর্শটাকে তারা বহন করবে। অবশ্যই কথা ঠিক, তাহলে ট্রু হবে। আমি এখানে ভুলে এফ লিখে দিয়েছি, এটা এফ হবে না, এটা ট্রু হবে। তাহলে এটা ট্রু হবে। ভারতবর্ষের যুব সমাজকে আশা করা হচ্ছিল বাপুর আদর্শকে তারা বহন করবে, তার মৃত্যুর পর অবশ্যই ট্রু হবে, টি লিখলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে উই ওয়ার স্টিল দেয়ার ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, উই ওয়ার থেকে বিফোর আস অব্দি, এটা হলো সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট। দুইয়ের জায়গাটা পোয়েম দিয়েছে, পোয়েমটা পড়বো। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল,
ঘাসের সঙ্গে, পাতার সঙ্গে, ফলের সঙ্গে এবং দেওয়ালের সঙ্গে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুকটা একদম জোরে লেগে থাকে, আটকে লেগে থাকে। নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন মনে হয় ঘর এবং সবকিছুকে সাথে নিয়ে ও ওখানেই বড় হয়েছে। এটা আমাদের লেসন নাম্বার 8 দ্য স্নেল থেকে নেওয়া। পুরো পোয়েমটা আর পড়ছি না, সকলের পড়া আছে, আমি সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমে এমসিকিউ আছে, একের দাগে দ্য স্নেল ইজ, শামুকটা কি রকম? উত্তর হচ্ছে সেলফ স্যাটিসফাইড, অপশন নাম্বার ডি। শামুক হচ্ছে স্বয়ং সন্তুষ্ট, কারোর উপর নির্ভর করে না। দুয়ের দাগে হোয়েন দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস, যখন শামুক তার নিজের ঘরের মধ্যে গিয়ে লুকায়, হি ফিলস, সে কেমন অনুভব করে? সিকিওর, মানে নিরাপদ মনে করে, অপশন নাম্বার সি। দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর, শামুক এবং তার বাড়ি এগুলো হচ্ছে আর ইনসেপারেবল, মানে এদেরকে পৃথক করা যায় না, পৃথক করতে গেলেই শামুক মরে যাবে। আর চারের দাগে দ্য স্নেল লিডস হিজ লাইফ লাইক এ হারমিট, শামুকটা তার জীবনযাপন করে অনেকটা সাধুর মতো, হারমিটের মতো। দুটো প্রশ্ন দেওয়া আছে, হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট হোয়েন সামওয়ান টাচেস ইটস হর্নস, শামুক কি রকম প্রতিক্রিয়া জানায় যখন কেউ একজন তার শুঁড়কে স্পর্শ করে? না, যখন তার কেউ শুঁড়কে স্পর্শ করে শামুকটা প্রচন্ড বিরক্ত হয় এবং সে বিরক্তির সাথে নিজেকে গুটিয়ে নেয় তার সে শক্ত খোলসের মধ্যে বা ঘরের মধ্যে। যারা একটু ইংরেজিতে দুর্বল আছো বা বাক্য গঠন করতে ঠিকমতো পারো না, তোমরা এই তিনটা লাইন তুলে দেবে। গিভ বাট হিজ হর্নস আর স্লাইটেড টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তবে যারা পারো একটু নিজে বাক্য লিখতে পারো, তোমরা এরকম লিখবে, দ্য স্নেলস সেলফ কালেক্টিং পাওয়ার ইজ গ্রেট, তারপর বলে ইফ এনিবডি টাচেস হিজ হর্নস, তারপর কমা দিয়ে লিখবে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। এটা অনেকটা গদ্যের মতো করে নিজের ভাষায় হয়ে গেল, তখন তুমি 2 এ 2 নাম্বার পাবে। আর হুবহু এটা তুলে দিলে তুমি 2 এ 2 পাবে না, 2 এ 1 পাবে। তা যারা একটু লিখতে পারো, আমি যেটা ডাকালাম একটু কষ্ট করে সেটা খাতায় নোট করে নাও, পড়ে নেবে, সহজে মনে থেকে যাবে। কিছু পরিবর্তন করিনি, জাস্ট এগুলোকে এদিক ওদিক করে সাজিয়ে নিয়েছি, বাস। দিলে বাক্যের আকারে, প্রোজাইক আকারে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই স্টাইলে সাজিয়ে নিয়েছি। উত্তরটা আবার বলছি, দ্য স্নেলস সেলফ কালেক্টিং পাওয়ার ইজ গ্রেট, তারপরে ফুল স্টপ দিয়ে লিখবে ইফ এনিবডি টাচেস হিজ হর্নস, কমা, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। দিলে তুমি 2 এর মধ্যে 2 স্কোর করতে পারবে। আর একটা প্রশ্ন আছে, হোয়েন ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার, শামুক দ্রুত খেতে শুরু করে কখন? না, প্রথমত শামুকের খাবার সময় সে কোনো পার্টনারকে পছন্দ করে না। তোমরা অনেকে বন্ধু বান্ধবকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাও, তাই না, বিরিয়ানি খেতে যাও, কিন্তু শামুক ওরকম নয়, শামুক একা খেতেই পছন্দ করে। তার কোনো ওই ভোজন সভাতে, মানে বুকেতে, তার কোনো বা ব্যাঙ্কুয়েট সভাতে তার কিন্তু কোনো পার্টনারের দরকার হয় না। আর যখন সে খায় তখন যদি কাউকে সে আসতে দেখে, সে তখন মনে করে যে আসছে ও আমার খাবারটাকে রেখে নেবে, তাই সে কি করে, যখনই কাউকে আসতে দেখে সে দ্রুত গপ গপ করে গিলতে শুরু করে। যারা একটু দুর্বল আছে তোমরা এই লাইনটা তুলে দেবে, নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস অ্যান্ড ইফ হি মিডস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার। এটা লিখে দেবে, 2 এর মধ্যে তুমি 1 নাম্বার পাবে। কিন্তু যারা একটু লিখতে পারো, নিজে বাক্য গঠন করতে পারো, তখন তুমি লিখবে, দ্য স্নেল ডাজ নট লাইক এনি পার্টনার while eating and if he meets anybody, কমা দিয়ে he only feeds the faster, তখন সে দ্রুত খেতে শুরু করে। একটু গদ্যের আকারে সাজিয়ে নিলাম, দিলে তুমি 2 এর মধ্যে 2 স্কোর করতে পারবে। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। দ্য গগনায়ন মিশন aims to send 3 astronauts to an orbit of 400 kilometers and bring them back after 3 days. এই গগনায়ন মিশন অনেকটা কমন নাম লাগছে শুনতে, তাই না? তোমরা চন্দ্রায়ন 1 শুনেছ, চন্দ্রায়ন 2 শুনেছ, চন্দ্রায়ন 3 শুনেছ। এগুলো সব চাঁদের অভিযান কে চালিয়েছিল? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো ইসরোর দ্বারা নেওয়া সে পদক্ষেপ সেগুলো ছিল। সেরকম একটা প্রকল্প গগনায়ন, মানে গগনে অভিযান করা হবে, আকাশে মহাকাশে অভিযান করা হবে। এই গগনায়ন মিশন এর মূল লক্ষ্য হচ্ছে 3 জন অ্যাস্ট্রোনট, মানে 3 জন মহাকাশচারীকে পাঠানো হবে টু অ্যান অরবিট, একটা কক্ষপথে পাঠানো হবে অফ 400 কিলোমিটার, মানে 400 কিলোমিটার দূরে, মানে পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে একটা কক্ষপথে 3 জন অ্যাস্ট্রোনট যাবেন এবং তারা ওই মহাকাশে বিচরণ করার পর ব্রিং দেম ব্যাক আফটার 3 ডেজ, 3 দিন পর তাদেরকে ফিরিয়ে আনা হবে। এই যে মিশনটা বাস্তবায়িত করতে চলেছে ইসরো, এই মিশনটার নাম হচ্ছে গগনায়ন মিশন। ইন্ডিয়াজ স্পেস এজেন্সি ইসরো হ্যাজ বিন ক্যারিং আউট এ নাম্বার অফ টেস্টস টু প্রিপেয়ার ফর দ্য ফ্লাইট। আর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তারা কিন্তু বেশ কয়েকটা টেস্ট, পরীক্ষা নিরীক্ষা এগুলো চালাচ্ছে এই উড়ানের প্রস্তুতি হিসেবে। ইন অক্টোবর এ কি টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট, অক্টোবর মাসে একটা মূল পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা দেখিয়ে দিয়েছিল, ডেমনস্ট্রেট মানে কি, ব্যাখ্যা করে দেখিয়ে দেওয়া, ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছিল যে দ্য ক্রু কুড সেফলি এসকেপ দ্য রকেট ইন কেস ইট ম্যালফাংশনড। পাঠানোর পরে যদি দেখা যায় কিছু যান্ত্রিক গন্ডগোল দেখা দিচ্ছে, যান্ত্রিক ম্যালফাংশনিং হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যে ক্রু, মানে যে মহাকাশযান এই 3 জনকে নিয়ে যাবে, সে আরামসে রকেটটাকে এড়িয়ে যেতে পারবে। রকেটের সঙ্গে থাকলে কিন্তু আগুন লেগে যাবে, তাই না? তাই যদি কোনো ম্যাল ফাংশনিং হয়,
ওই মহাকাশযান যাতে রকেট থেকে আলাদা হয়ে যায়, দিয়ে 3 জন মানুষ সুরক্ষিত থাকবে। আর সেটা সফলভাবে করতে পারছে। এটা কি টেস্টে দেখা গেল অক্টোবর মাসে, মানে পরীক্ষায় দেখা গেল। অ্যাকচুয়ালি টেস্ট পরীক্ষা যাকে বলে, মানে ফাইনালে উপরে পাঠানো হয়নি এখন। আফটার ইটস সাকসেস, আর এই মিশনটা সফল হলে ইসরো সেড এ টেস্ট ফ্লাইট উড টেক এ রোবট ইনটু স্পেস ইন 2014। ইসরো বলে যে এটা যেহেতু সফল হয়েছে, তাই আমরা এবারে টেস্ট ফ্লাইট মানে উড়ান একটা পাঠাবো উপরে। একটা উড়ান পাঠাবো, তো প্রথমে মানুষকে দিয়ে পাঠাবো না, প্রথমে রোবটকে দিয়ে পাঠাবো। 2024 সালে সেই পরীক্ষাটা সম্পন্ন হবে। আর যদি দেখা যায় রোবটটাকে সুরক্ষিত ফিরিয়ে নিয়ে আনছে মহাকাশযানটা, তারপরে আমরা 3 জন রক্ত মাংসের শরীরে আসল বিজ্ঞানীকে পাঠাবো। বিফোর অ্যাস্ট্রোনটস আর সেন্ট ইনটু স্পেস ইন 2025। 2025 সালে এই 3 জন অ্যাস্ট্রোনটকে সত্যিকারেই পাঠানো হবে মহাকাশে। তার আগে একটা রোবটকে পাঠিয়ে পরীক্ষা করে দেখে নেওয়া হবে। At a function at the ISRO center in the southern city of Thiruvananthapuram, formerly Trivandrum, on Tuesday, actually একটা ফাংশন হয়েছিল ইসরোর সেন্টারে, ইসরোর কেন্দ্রে থিরুভান্তাপুরম, যাকে আগে নাম ছিল ত্রিবান্দ্রম, সেখানকার সাউদার্ন যে সিটি, ওখানে ফাংশনটা হয়েছিল। সেই ফাংশনে মঙ্গলবার দিন হয়েছিল। দ্য 4 অ্যাস্ট্রোনট ডেজিগনেটস ওয়ার ডেসক্রাইবড অ্যাজ ড্রিমার্স। তো সেখানে 4 জন এই মহাকাশ ডেজিগনেটস যারা, মহাকাশবিদ যারা, মহাকাশ গবেষক যারা, তার 4 জনকে বিবরণ দেওয়া হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল ওনারা হচ্ছেন ড্রিমার্স, ওনারা স্বপ্ন দেখেন, অ্যাডভেঞ্চারার্স অভিযানকারী, অ্যান্ড ভ্যালিয়েন্ট মেন এবং সাহসী মানুষ, প্রিপেয়ারিং টু গো ইনটু স্পেস, এবং তারা প্রস্তুতি নিচ্ছেন মহাকাশে পাড়ি দেবেন বলে। দ্য অফিসার্স চুজেন ফ্রম দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে অফিসারদেরকে বাছা হয়েছিল। ওয়ার ইন্ট্রোডিউসড অ্যাজ, যারা যাবেন ওই মহাকাশচারী হিসেবে উপরে, তাদের পরিচয় করিয়ে দেওয়া হলো। তাদের নামগুলো এখানে সব দেওয়া আছে। একজন ছিলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, ইনি একজন ছিলেন। সেকেন্ড জন ছিলেন গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, ইনি ছিলেন। আর তার সঙ্গে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ, ইনি ছিলেন। আর উইং কমান্ডার শুভাংশু শুক্লা। 4 জনের নাম দেওয়া আছে, কিন্তু এই 4 জনের ভিতরে 3 জনকে পাঠানো হবে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড ইসরো চিফ এস সোমনাথ পিন্ড ব্যাজেস উইথ গোল্ডেন উইংস অন টু দেয়ার শার্টস। তো সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে ইসরোর যিনি প্রধান এস সোমনাথ। ওনারা পিন দিয়ে একটা ব্যাজ আটকে দিলেন, যাতে সোনালি ডানা লাগানো ছিল, এবং তারা ওই যে অ্যাস্ট্রোনটগুলো যাবেন উপরে তাদের জামার সঙ্গে সেই ব্যাজগুলোকে লাগানো হলো সম্মান সূচক হিসেবে। আর মিস্টার মোদী ডেসক্রাইব দেম অ্যাজ ইন্ডিয়াজ প্রাইড। আর মিস্টার মোদী মানে প্রাইম মিনিস্টার, তিনি বর্ণনা করলেন যে এই যে 4 জন লোক দাঁড়িয়ে আছেন, এনারা হচ্ছেন ভারতের গর্ব। দিজ আর নট জাস্ট 4 নেমস অর 4 পিপল। ইনারা শুধু 4টে নাম বা 4টে লোক নন, দে আর 4 পাওয়ার্স। ইনারা হচ্ছেন 4টে শক্তি, মহাশক্তি, হু উইল ক্যারি দ্য অ্যাসপিরেশনস অফ 1.4 বিলিয়ন ইন্ডিয়ান্স টু স্পেস। যিনারা 1.4 বিলিয়ন মানে 140 কোটি ভারতবাসীর স্বপ্নকে বয়ে নিয়ে তারা মহাকাশে নিয়ে যাবেন। আই কনগ্রাচুলেট অ্যান্ড উইশ দেম অল দ্য বেস্ট। আমি ওনাদের অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে অল দ্য বেস্ট বলছি। একথা প্রাইম মিনিস্টার বললেন, নরেন্দ্র মোদী বললেন। অফিসিয়াল সেড দ্য মেন ওয়ার সিলেক্টেড ফ্রম এ পুল অফ এয়ারফোর্স পাইলটস and had undergone extensive physical and psychological tests before being shortlisted. অফিসিয়াল সূত্রে খবর যে এই যে লোকদেরকে বাছা হলো, প্রথমে তো প্রাইমারি 18 জন বা 20 জন বা 22 জন লোককে বাছা হয়েছিল, তার মধ্যে ফাইনাল করা হলো যে কোন 4 জন মহাকাশে যাবেন। তো সেই লোকগুলোকে আবার বাছা হয়েছিল কোত্থেকে না, এয়ারফোর্স বাহিনী থেকে, পাইলট বাহিনী থেকে। এয়ারফোর্সের পাইলট না হলে কিন্তু ওনারা কখনোই মহাকাশযানে পাড়ি দিতে পারবেন না। তো এই লোকগুলোকে বাছা হয়েছিল এয়ারফোর্স পাইলট টিম থেকে, এবং তাদেরকে চালানো হয়েছিল প্রচন্ড শারীরিক এবং মানসিক পরীক্ষা নিরীক্ষা তাদের উপর করা হয়েছে। তারপরে সেটাকে শর্টলিস্ট করে এখন সংখ্যাটা 4-এ নামিয়ে আনা হয়েছে। দে হ্যাভ আন্ডারগন রিগারাস ট্রেনিং ফর 13 মান্থস ইন রাশিয়া। রাশিয়াতে 13 মাস ধরে তারা প্রচন্ড কষ্টসাধ্য ট্রেনিং করেছেন। অ্যান্ড আর নাও ক্যারিং অন উইথ দেয়ার গ্রুয়েলিং শিডিউল ব্যাক হোম। তারপর তারা কিন্তু বাড়ি ফিরে এসেও তাদের কঠিন শিডিউলটা মেনটেন করছেন, রুটিন সূচি তালিকাটা মেনটেন করছেন, নিয়ম মাফিক কিছু অনুশীলন করে যাচ্ছেন। এ ভিডিও স্ক্রিন অ্যাট দ্য ইভেন্ট শোড দেম। একটা ভিডিও স্ক্রিন করা হলো, পর্দায় দেখানো হয়েছিল কোনো একটা ইভেন্টে। তাদের দেখিয়ে দেওয়া হলো যে ওয়ার্কিং আউট ইন দ্য জিম, ওনারা জিমে পরিশ্রম করছেন, কসরত করছেন, অ্যান্ড সুইমিং সাঁতার কাটছেন, অ্যান্ড ডুইং যোগা, এবং তারা যোগাসন অনুশীলন করছেন। অন টুইসডে ইসরো অলসো শোড এ গ্লিমস অফ ভায়োমিত্রা সংস্কৃত ওয়ার্ড ফর স্পেস ফ্রেন্ড। তো মঙ্গলবার দিন ইসরো এক ঝলক একটা চিত্রের আকারে দেখিয়ে দিল এই ভায়োমিত্রা সংস্কৃত ওয়ার্ড। ভায়োমিত্রা একটা সংস্কৃত ওয়ার্ড যার মানে হচ্ছে স্পেস ফ্রেন্ড, মহাকাশ বন্ধু। দ্য ফিমেল হিউম্যানয়েড, এটা একটা নারী, ওই মানুষের মতো দেখতে একটা মূর্তি টাইপের বা রোবট টাইপের, হিউম্যানয়েড বলা হয়, ওটা ফিমেল হবে। দ্যাট উইল বি সেন্ট ইন্টু স্পেস লেটার দিস ইয়ার, যেটা এই বছরই শেষের দিকে মহাকাশে পাঠানো হবে পরীক্ষামূলকভাবে। দ্য গগনায়ন মিশন ইজ ইন্ডিয়াজ ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম
for which extensive preparations are underway at various ISRO centers. ISRO কিন্তু এর আগে চন্দ্রায়ন 1, চন্দ্রায়ন 2, চন্দ্রায়ন 3 এগুলো মহাকাশে পাঠিয়েছে, কিন্তু এগুলো সবই মেশিন, তাই না? এগুলো সব যন্ত্র, কিন্তু কোনো মানুষ তার মধ্যে থাকেনি। এই গগনায়ন হচ্ছে ভারতবর্ষের প্রথম মিশন যেখানে মানুষ যাবে ফ্লাইট করে ওই মহাকাশে পাড়ি দেবে, আর তার জন্য প্রচন্ড প্রস্তুতি চলছে বিভিন্ন ইসরো সেন্টারগুলোতে। নেমড আফটার দ্য সংস্কৃত ওয়ার্ড ফর এ ক্রাফট অর ভেহিকল টু দ্য স্কাই, মানে কোনো যানবাহন মহাকাশে যাবে তাকে সংস্কৃত শ্লোক অনুসারে নামকরণ করা হলো। দ্য গগনায়ন প্রজেক্ট হ্যাজ বিন ডেভেলপড অ্যাট দ্য কস্ট অফ 90 বিলিয়ন রুপিস, এবং এই গগনায়ন প্রজেক্টে মোট খরচ মূল্য পড়ছে ভারতীয় মুদ্রায় 90 বিলিয়ন টাকা। ডলারে চিহ্ন করে, এটা ডলারে চিহ্ন, ডলারে কনভার্ট করলে হবে $1 বিলিয়ন, মানে $1 বিলিয়ন। আর বাকি যদি আমরা পাউন্ডে কনভার্ট করি, এটা পাউন্ড চিহ্ন, যদি পাউন্ডে কনভার্ট করি তাহলে 897 মিলিয়ন পাউন্ড, এত হচ্ছে খরচ। তাহলে ভারতীয় মুদ্রায় কত, ডলারে কত, পাউন্ডে কত, তিনটা অ্যামাউন্ট তুমি জানতে পেরে গেলে। ইফ ইট সাকসিডস, আর যদি এই প্রকল্প সফল হয়, ইন্ডিয়া উইল বিকাম অনলি দ্য 4th কান্ট্রি টু সেন্ড এ হিউম্যান ইনটু স্পেস আফটার দ্য সোভিয়েত ইউনিয়ন, দ্য ইউএস অ্যান্ড চাইনা। আর যদি এই প্রকল্প সফল হয় তাহলে ভারতবর্ষ হবে 4র্থ দেশ যারা মানুষকে পাঠাচ্ছে মহাকাশে। এর আগে বাকি 3টে সফল দেশ হলো সোভিয়েত ইউনিয়ন আর ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা, আর তার সঙ্গে চাইনা। এটা নেওয়া হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল ডেটেড February 23, 2024। 2024 সালে 23শে ফেব্রুয়ারি একটা আর্টিকেল প্রকাশিত হয়েছিল, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। কিছু এমসিকিউ দেওয়া আছে। একে দেখে দ্য নাম্বার অফ অ্যাস্ট্রোনটস টু বি সেন্ট ইনটু স্পেস আর, মহাকাশে যে কজন মহাকাশচারীকে পাঠানো হবে সে সংখ্যাটা কত? উত্তর হচ্ছে 4, 4 জন। 2-এর দাগে ইসরো ডেমনস্ট্রেটেড এ কি টেস্ট ইন দ্য মান্থ অফ, এটা মান্থ হবে, MOUTH হয়ে গেছে, হবে না MONTH, মান্থ হবে। তাহলে ইসরো একটা কি টেস্ট করেছিল, সেটা কোন মাসে? অক্টোবর মাসে করেছিল, অপশন নম্বর বি। 3-এর দাগে ইন 2024 এ টেস্ট ফ্লাইট উড টেক ইনটু স্পেস, 2024 সালে একটা টেস্ট ফ্লাইট করা হবে যেটা মহাকাশে নিয়ে যাবে একটা রোবটকে, অপশন নম্বর সি, এ রোবট। 4-এর দাগে দ্য চুজেন অ্যাস্ট্রোনটস বিলং টু এয়ারফোর্স, যে অ্যাস্ট্রোনটসদেরকে বাছা হলো তারা এয়ারফোর্সের অন্তর্গত। আর 5-এর দাগে দ্য এস্টিমেটেড কস্ট অফ গগনায়ন ইজ, গগনায়ন প্রকল্পে প্রস্তাবিত খরচের পরিমাণ হচ্ছে 897 মিলিয়ন পাউন্ডস, অপশন নম্বর সি। বলা ছিল 897 পাউন্ড, মিলিয়ন পাউন্ডস। আর এটা 6-এর দাগ হবে, ভুল বছর 4-এর দাগ হয়ে গেছে, এটা 6-এর দাগ হবে, VI হবে। 6-এর দাগে দ্য ওয়ার্ড ভায়োমিত্রা স্ট্যান্ডস ফর, এই ভায়োমিত্রা এই শব্দটার মানেটা কি? উত্তর হচ্ছে স্পেস ফ্রেন্ড, মহাকাশ বন্ধু, অপশন নম্বর বি। এবার আমরা ট্রু ফলসে যাবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। এ টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট দ্য ক্রিউ ফেল্ড টু এসকেপ দ্য রকেট ইন কেস অফ ইটস ম্যাল ফাংশন, যদি যন্ত্রটার বিকলাঙ্গতা কিছু হয়, ম্যাল ফাংশনিং করে, কাজ ঠিকমতো না করে, তাহলে ক্রিউ মানে এই মহাকাশযানটা রকেটকে এড়াতে ব্যর্থ হচ্ছে। কথাটা ভুল। টেস্টে কি দেখা গেল? সে রকেটকে সযত্নে সফলভাবে এড়িয়ে যেতে পারলো, তাহলে ফলস হবে, এফ লিখলাম। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এ কি টেস্ট ডেমনস্ট্রেটেড দ্যাট দ্য ক্রিউ কুড সেফলি এসকেপ দ্য রকেট ইন কেস ইট ম্যাল ফাংশনড, তাহলে এ কি থেকে শুরু করে ম্যাল ফাংশন অব্দি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 1। 2-এর দাগে বলা হচ্ছে দ্য অ্যাস্ট্রোনটস হ্যাভ আন্ডারগন স্ট্রিক্ট ট্রেনিং ইন রাশিয়া, এই মহাকাশচারীরা রাশিয়াতে প্রচুর কষ্টসাধ্য ট্রেনিং করেছেন, অবশ্যই ট্রু, টি লিখলাম। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে হ্যাভ আন্ডারগন রিগারাস ট্রেনিং ফর 13 মান্থস ইন রাশিয়া। 3-এর দাগে আছে নো কান্ট্রি হ্যাজ এভার সেন্ট এ হিউম্যান ইনটু স্পেস বিফোর ইন্ডিয়া, ভারতের আগে কোনো দেশ মহাকাশে মানুষকে পাঠায়নি। কথাটা ভুল, 3টে দেশ পাঠিয়েছে, সোভিয়েত ইউনিয়ন, ইউনাইটেড স্টেটস এবং চাইনা। তাই সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন্ডিয়া উইল বিকাম অনলি দ্য 4th কান্ট্রি টু সেন্ড এ হিউম্যান ইনটু স্পেস আফটার দ্য সোভিয়েত ইউনিয়ন, দ্য ইউএস অ্যান্ড চাইনা, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট 3। প্রশ্ন 4খানা দেওয়া আছে। একে দেখেছে হোয়াট আর দ্য এইমস অফ দ্য গগনায়ন মিশন, গগনায়ন মিশনের মেন উদ্দেশ্যটা কি? একদম প্রথম 2 লাইনে বলা আছে। সেক্ষেত্রে উত্তরটা হবে দ্য গগনায়ন মিশন এইমস টু সেন্ড 3 অ্যাস্ট্রোনটস টু অ্যান অরবিট of 400 কিলোমিটার and bring them back after 3 days. The গগনায়ন মিশন থেকে 3 days অবধি, এটা 1-এর দাগের উত্তর। 2-এর দাগে নেম দ্য অ্যাস্ট্রোনটস ডেজিগনেটেড ফর দ্য মিশন, এই মিশনের জন্য ডেজিগনেটেড যারা মহাকাশচারী তাদের নামগুলো কি কি? তো তোমরা লিখবে দ্য নেমস অফ দ্য অ্যাস্ট্রোনটস ডেজিগনেটেড ফর দ্য মিশন আর, তারপরে 4টা নাম ঢুকে যাবে, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ অ্যান্ড উইং কমান্ডার শুভাংশু শুক্লা। 3-এর দাগে হোয়াট ডিড দ্য প্রাইম মিনিস্টার অপাইন অ্যাবাউট দ্য অ্যাস্ট্রোনটস, এই মহাকাশচারীদেরকে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি মতামত পোষণ করেছেন? আমরা উত্তরে লিখব মিস্টার মোদী ডেসক্রাইব দেম অ্যাজ ইন্ডিয়াজ প্রাইড, দিজ আর নট জাস্ট 4 নেমস অর 4 পিপল, দে আর 4 পাওয়ার্স হু উইল ক্যারি দ্য অ্যাসপিরেশনস অফ 1.4 বিলিয়ন ইন্ডিয়ান্স টু স্পেস। মিস্টার মোদী থেকে স্পেস অব্দি, এটা আমাদের 3-এর দাগের উত্তর। আর 4-এর দাগে যে হাউ ওয়ার দ্য অ্যাস্ট্রোনটস বিং শর্টলিস্টেড ফর দ্য মিশন, এই মিশনের জন্য ওই মহাকাশচারীদেরকে কিভাবে শর্টলিস্ট করা হলো? প্রথমে তো 20-22 জন বাছা হয়েছিল, সেখান থেকে 4 জন কি করে নেওয়া হলো, শর্ট লিস্ট কি করে নেওয়া হলো?
তার উত্তরে লিখব দ্য মেন ওয়ার সিলেক্টেড ফ্রম এ পুল অফ এয়ারফোর্স পাইলটস অ্যান্ড হ্যাড আন্ডারগন এক্সটেন্সিভ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল টেস্ট বিফোর বিং শর্টলিস্টেড। দ্য মেন থেকে শুরু করে শর্টলিস্টেড অব্দি, এটা 4 দাগের উত্তর। এবার আমরা গ্রামার অংশে যাব। প্রথমে কারেক্ট অল্টারনেটিভ বাঁচতে বলেছে। উই হোল্ড আওয়ার ওন কালচার ইন কন্টেম্পট আনটিল ইট ইজ প্রেজড বাই দ্য ফরেন পন্ডিটস অ্যান্ড দেন উই প্রেজ ইট এক্সেসিভলি টেকিং কিউ ফ্রম দেম। অ্যাকচুয়ালি আমরা আমাদের নিজেদের সংস্কৃতিকে দমিয়ে রাখি, মানে অবমাননা করে রাখি, তত বেশি হাইলাইটেড করি না যতক্ষণ না কোনো বিদেশি পণ্ডিত এসে ওটাকে প্রশংসা করছেন। মানে আমাদের সংস্কৃতি যতক্ষণ না কোনো বিদেশি পণ্ডিতদের দ্বারা প্রশংসিত হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আমাদের সংস্কৃতিকে একটা ঘৃণার নজরে বা অবজ্ঞার নজরে দেখি, ততটাই নিয়ে গর্ববোধ করি না। তারপরে আবার আমরা সেই জিনিসটাকে নিয়ে মাত্রাতিরিক্ত প্রশংসা শুরু করি, কখন না তাদের কাছ থেকে কিউটাকে নিয়ে, তাদের কাছ থেকে তথ্য নিয়ে। তাহলে টেকিং কিউ ফ্রম দেম, প্রথমটা হোল্ড হলো, সেকেন্ডটা ইজ প্রেজড, আর 3 নম্বরটা টেকিং। আর 5 দাগে এতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। স্বামীনাথন ওয়াজ টু অ্যাক্ট অ্যাজ এ কর্ড অফ কমিউনিকেশন বিটুইন রাজাম অ্যান্ড মানি। তো রাজাম আর মনির মধ্যে যোগাযোগের সূত্র হিসেবে স্বামীনাথনকে কাজ করতে হতো। এটা আমাদের আর কে নারায়ণের লেখা রাজাম অ্যান্ড মানি ওই গল্পের লাইন। 3খানা গ্রামার আছে। ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 দাগে দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। এটা যখন ভয়েস চেঞ্জ করবো, এখানে এ টেলিগ্রামটা অবজেক্ট, তো সেক্ষেত্রে আমরা উত্তর লিখবো এ টেলিগ্রাম ওয়াজ রিসিভড বাই দ্য লেডি ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। আর 2 দেখা যাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড। সে জিজ্ঞেস করছে তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও। কাকে জিজ্ঞেস করছে বলা নেই, আমরা ধরে নিলাম যে আমাকে জিজ্ঞেস করছে। তার মানে সে জিজ্ঞেস করছিল আমি ঝুড়ি কিনতে চাইছিলাম কিনা। তাহলে সি আস্কড ইফ আই ওয়ান্টেড টু বাই এ বাস্কেট। 3 দাগে হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া। এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তার উত্তরে লিখব ভেরি ফিউ পিলগ্রিমেজ সাইটস আর অ্যাজ হোলি অ্যাজ হরিদ্বার। ফ্রেজাল ভার্ব আছে 3খানা। ডু নট কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া করা, উত্তর হবে ফল আউট। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, রিজেক্টেডকে আন্ডারলাইন করা আছে, উত্তর হবে টার্নড ডাউন, টার্নড TURNED, ইডি যোগ করতে হবে কিন্তু, নাহলে নাম্বার পাবে না। আর দ্য এনিমি সারেন্ডার মানে নতি স্বীকার করলো, তাহলে উত্তর হবে গিভ ইন, কিন্তু আমরা গিভ ইন লিখবো না, পাস্ট ফর্মে আছে, তাই আমরা লিখবো গেভ ইন, GAVE। গিভ ইন লিখে দিলে নাম্বার পাবে না, গেভ ইন লিখতে হবে। 6 দাগে ভোকাবুলারি। অধিকাংশ স্টুডেন্টদের এটাই মূল চিন্তার বিষয়। 4খানা শব্দ আনসিন থেকে খুঁজে বার করতে হয়, আর 4খানা শব্দ খুঁজে দিলে তুমি কিন্তু 8 নাম্বার স্কোর করতে পারবে। 1 দাগে আছে দ্য পাথ থ্রু হুইচ সেলেস্টিয়াল বডি অর অ্যান অবজেক্ট মুভ অ্যারাউন্ড এ স্টার অর এ প্ল্যানেট। একটা রাস্তা যে পথে মহাজাগতিক কোনো গ্রহ নক্ষত্র ইত্যাদি আরেকটা গ্রহ নক্ষত্রকে প্রদক্ষিণ করে তাকে আমরা কক্ষপথ বলি। সেই পথকে আমরা কক্ষপথ বলি, ইংরেজি হচ্ছে অরবিট, ORBIT। আর 2 দাগে কারেজিয়াস মানে সাহসী, উত্তর হবে ভ্যালিয়েন্ট, VALIANT। আর 3 দাগে প্রজেক্ট অনটু এ স্ক্রিন ফর ভিউইং মানে কোনো কিছু প্রজেক্টেড করা, স্ক্রিনে দেখানো, ব্যাখ্যা করা, তাকে আমরা ডেমনস্ট্রেটেড বলবো, ডেমনস্ট্রেটেড। আর 4 দাগে আছে অ্যান অটোমেশন দ্যাট রিজেম্বলস আ হিউম্যান বিং, একটা অটোমেটিক কোনো গঠন যেটা মানুষের মতো খানিকটা দেখে, তাকে আমরা হিউম্যানয়েড বলি, হিউম্যানয়েড। এই 4খানা শব্দই তোমরা কিন্তু আনসিনে পেয়ে যাবে। প্রথমটা অরবিট, 2 নম্বরে ভ্যালিয়েন্ট, 3 নম্বরে ডেমনস্ট্রেটেড, আর 4 নম্বরে হিউম্যানয়েড। এবার আমরা রাইটিং স্কিলে প্রবেশ করবো। 7 দাগে একটা স্টোরি লিখতে বলেছে, গল্প লিখতে বলেছে। পয়েন্ট কি কি দিয়েছে? এ রিচ বিজনেসম্যান, একটা ধনী ব্যবসায়ী লোক, মেনি সার্ভেন্টস, অনেক চাকর বাকর আছে, গোল্ডেন রিস্ট ওয়াচ স্টোলেন, একটা সোনালী ঘড়ি চুরি হয়ে গেল, সাসপেক্টেড 2 অফ দ্য সার্ভেন্ট, তার নিজের 2জন চাকরকে সন্দেহ করতে লাগলেন, গেভ অল অফ দেম স্টিক্স অফ ইকুয়াল লেন্থ, তিনি সমস্ত চাকরকে একটা করে সম দৈর্ঘ্যের ছড়ি দিলেন, টোল্ড টু রিটার্ন দ্য নেক্সট ডে, এবং তাদেরকে বললেন পরের দিন ছড়িগুলোকে ফেরত দিতে, কসন্ড, তবে সতর্ক করে দিলেন যে থিপস স্টিক উইল গ্রো অ্যান ইঞ্চ, তবে যে চোর আসল চোর তার ছড়ি কিন্তু 1 ইঞ্চি বড় হয়ে যাবে। তো তার মধ্যে যে আসল চোর সে তো ভয় পেয়ে যাবে, সে বাড়ি নিয়ে তো গেল, হ্যাঁ কি করবে, একটা 1 ইঞ্চি কেটে নিয়ে আসবে, ভাবলে 1 ইঞ্চি কেটে নিয়ে গেলে বাকি সবার সঙ্গে সমান হবে, আমাকে আর সন্দেহ করা হবে না। তো 1 কাট অফ অ্যান ইঞ্চ ইন ফিয়ার, কোনো একজন চোর যে আসল চোর ছিল সে তার নিজের ছড়িটাকে ভয়ে 1 ইঞ্চি কেটে আনলো, আর পরের দিন যখন দেখলাম ফ্যাক্ট ডিসক্লোজড, আসল ঘটনা প্রকাশ পেল। সুন্দর গল্প, আমরা লেখার চেষ্টা করব। আমরা হেডিং দেব দ্য উইট অফ এ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী লোকের শুভ বুদ্ধি বা বিচক্ষণতা। ওয়ান্স আপন এ টাইম, একদা একটা সময়, এ বিজনেসম্যান লিভড ইন এ টাউন, একটা ব্যবসায়ী লোক শহরে বাস করতেন। হি ওয়াজ রিচ, তিনি ধনী ছিলেন। হি হ্যাড মেনি সার্ভেন্টস, তার অনেকগুলো চাকর বাকর ছিল। ওয়ান ডে হিজ গোল্ডেন রিস্ট ওয়াজ স্টোলেন, একদিন তার সোনার হাতের ঘড়িটা চুরি হয়ে গেল। হি সাসপেক্টেড 2 অফ দ্য সার্ভেন্টস, তিনি তার নিজের ঘরের 2জন চাকরকে সন্দেহ করতে লাগলেন। হি ওয়ান্টেড টু ফাইন্ড আউট দ্য রিয়েল থিপ, তবে তিনি আসল চোরকে খুঁজে বার করতে চাইছিলেন।
হি গেভ অল অফ দ্য সার্ভেন্টস দ্য স্টিক্স অফ ইকুয়াল লেন্থ, তিনি সমস্ত চাকরকে একটা করে ছড়ি দিলেন, ছড়িগুলো সম দৈর্ঘ্যের ছিল, একই রকম লম্বা ছিল। হি টোল্ড দেম টু রিটার্ন দ্য স্টিক্স অন দ্য নেক্সট ডে, তিনি চোরেদেরকে বললেন, তিনি চাকরদেরকে বললেন ওই ছড়িটা পরের দিন ফেরত দিয়ে দিতে। হি কশন, তবে তিনি সতর্ক করে দিলেন যে দ্য থিপস স্টিক উড গ্রো অ্যান ইঞ্চ, ওই চোরের যে ছড়িটা সেটা পরের দিন 1 ইঞ্চি বড় হয়ে যাবে। ওয়ান অফ দ্য সার্ভেন্টস ওয়াজ দ্য রিয়েল থিপ, তার মধ্যে একজন চাকর ছিল সত্যিকারের চোর। হি গট ফিয়ার, সে প্রচন্ড ভয় পেয়ে গেল। হি কাট হিজ স্টিক বাই অ্যান ইঞ্চ, সে তার নিজের ছড়িটাকে কেটে ফেললো 1 ইঞ্চি। থিঙ্কিং দ্যাট ইট হ্যাড গ্রোন অ্যান ইঞ্চ, এটা ভেবে যে তার ছড়িটা নিশ্চয়ই 1 ইঞ্চি লম্বা হয়ে গেছে। বাট হোয়েন এভরিবডি রিটার্ন দেয়ার স্টিক্স অন দ্য নেক্সট ডে, কিন্তু পরের দিন যখন প্রত্যেকে তাদের ছড়িগুলো ফেরত দিল, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য রিয়েল থিপস স্টিক ওয়াজ 1 ইঞ্চ শর্টার, তখন দেখা গেল প্রকৃত যে চোর তার ছড়ি 1 ইঞ্চি ছোট হয়ে গেছে। দ্য রিয়েল থিপ ওয়াজ আইডেন্টিফাইড, তখন আসল চোরকে শনাক্ত করা গেল। হি ওয়াজ পানিশড অ্যান্ড ডিসমিসড ফ্রম হিজ জব, তাকে শাস্তি দেওয়া হলো এবং তাকে তার চাকরি থেকে, কাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো। মোরাল কি দেবো? নলেজ ইজ পাওয়ার, বুদ্ধি বল। একটা চিঠি লিখতে বলেছে 8 দাগে, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য অ্যাডিকশন অফ ইয়াংস্টার্স টু অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। ইউ মে হাইলাইট দ্য ফলোইং পয়েন্টস। তুমি খবর কাগজের সম্পাদককে চিঠি লেখো, তোমার দুশ্চিন্তা প্রকাশ করো। এখনকার যে ইয়াংস্টার্স মানে ইয়াং জেনারেশন, তারা অনলাইন মোবাইল গেমসের প্রতি আকৃষ্ট এবং সোশ্যাল মিডিয়া মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর প্রতি তারা আকৃষ্ট। তো এতে যুব সমাজটা নষ্ট হচ্ছে, তাই তোমার দুশ্চিন্তা জানিয়ে খবর কাগজের সম্পাদককে চিঠি লেখো। তুমি নিম্নলিখিত পয়েন্টকে হাইলাইট করবে। ওয়েস্ট অফ টাইম মানে সময় নষ্ট হচ্ছে, ডিস্ট্রাকশন ইন স্টাডি মানে পড়াশোনা অবহেলা হচ্ছে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়ছে, আর হেলথ হ্যাজার্ড স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এই সমস্ত পয়েন্টকে দিয়ে আমরা চিঠিখানা লেখার চেষ্টা করব। আমরা এডিটোরিয়াল লেটার লিখতে জানি, আমরা অ্যাড্রেস করবো টু দ্য এডিটর, তারপর খবর কাগজের নাম দেবো দ্য স্টেটসম্যান, তারপর ওই খবর কাগজের অ্যাড্রেসটা দেবো 4 চৌরঙ্গি স্কোয়ার আর কলকাতা 700001। এই অ্যাড্রেস তোমাদের মুখস্থ থাকবে, যে কোনো এডিটোরিয়াল লেটার এলে এই অ্যাড্রেসটা লিখে দেবে। আর সাবজেক্ট কি লিখবে? কোশ্চেনে দেওয়া আছে অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, আরও জুড়তে পারো অ্যান্ড দ্য ইয়াং জেনারেশন, এটাও লিখতে পারো। তো ডিয়ার স্যার, মাননীয় মহাশয়, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই বেগ টু স্টেট দ্যাট আই নিড এ স্পেস ইন ইউর নিউজ পেপার টু ভেন্টিলেট মাই গ্রিভেন্স অ্যাবাউট দ্য সেড সাবজেক্ট। যে মাননীয় মহাশয়, অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে আমি বলতে চাই যে আমার একটা জায়গা প্রয়োজন আপনার খবর কাগজে, আসলে আমার দুশ্চিন্তা এই উপযুক্ত বিষয়ে ব্যক্ত করার জন্য। এই 3 লাইনটাও তোমাদের মুখস্থ থাকবে, যে কোনো এডিটোরিয়াল লেটার এলে এই 3 লাইন প্রথমে লিখে দেবে। নেক্সট প্যারায় তুমি প্রবলেমটা খুলে বলবে, কোন প্রবলেম নিয়ে তুমি লিখছো। আমরা লিখবো টুডে উই লিভ ইন দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড, আজকে আমরা ইন্টারনেটের দুনিয়ায় বাস করি। সাম গেমস আর ইন্ট্রোডিউস টুডে, এখনকার দিনে কিছু গেম আবিষ্কৃত হয়েছে, অ্যান্ড দে আর প্লেড অনলাইন, এবং সেগুলো অনলাইনে খেলা হয়। দ্য গেমস আর ভেরি ইন্টারেস্টিং, এই গেমসগুলো খুবই আকর্ষণীয়। দ্য ইয়াং জেনারেশন ইজ ইজিলি টেম্পটেড টু দেম, যুব প্রজন্ম খুব সহজে প্রলোভিত হয়ে পড়ে ওই গেমগুলোর প্রতি। দে স্পেন্ড মাচ টাইম ইন দ্য অনলাইন গেমস, তারা অনেকটাই সময় কাটায় এই অনলাইন গেমসে। বিসাইডস, তাছাড়া দে রিমেন অ্যাক্টিভ ইন দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এটসেট্রা, তারা সক্রিয় থাকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে, যেমন ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে এবং টুইটারে লিখতে পারো ইত্যাদিতে। দে ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম, তারা তাদের মূল্যবান সময়কে নষ্ট করে ইন দিস ওয়ে, এইভাবে। দেয়ার মেইন জব স্টাডি ইজ ব্যাডলি নেগলেক্টেড, তাদের যে প্রধান কাজ পড়াশোনা সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইট অলসো অ্যাফেক্টস দেয়ার মোরালিটি অ্যান্ড ক্যারেক্টার, এটা তাদের নৈতিকতা এবং চরিত্র তার উপরও প্রভাব ফেলে। সঙ্গে এটাও লিখতে পারো ইট ক্রিয়েটস হেলথ হ্যাজার্ডস, এটা স্বাস্থ্য সমস্যা তৈরি করে। আর সঙ্গে আরেকটা কথা লিখতে পারো যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ আর ইনক্রিজড ফর দিস, এর জন্য অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো বাড়ছে। এই দুটো বাক্য ঢুকাতে পারো। তারপরে দ্য ইয়াং জেনারেশন ইজ স্লোলি মুভিং টু এ ডার্ক ওয়ার্ল্ড, আস্তে আস্তে যুব প্রজন্ম কিন্তু একটা অন্ধকার দুনিয়ার দিকে এগোচ্ছে। সো দিস ইজ দ্য পিক টাইম টু বি অ্যাওয়ার অ্যান্ড মেক আদার্স অ্যাওয়ার, তাই এটাই হচ্ছে সবচেয়ে ভালো সময়। এখনই নিজেকে সচেতন হতে হবে অথবা অন্যদেরকে সচেতন করতে হবে। তাহলে মাঝখানে প্যারাতে আমরা কিন্তু প্রবলেমটা খুলে বললাম। এবার 3 নম্বর প্যারাতে আমরা রিকোয়েস্ট করব, সো আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট মাই সাবজেক্ট ইন ইউর নিউজ পেপার সো দ্যাট এভরিবডি বিকামস অ্যাওয়ার অফ দিস এনসুইং ডেঞ্জার অ্যান্ড সেভস আওয়ার ইয়াং ওয়ান্স। তাই আমি আপনাকে অনুরোধ করছি, আমার এই বিষয়টাকে আপনার খবর কাগজে হাইলাইট করুন, যাতে প্রত্যেকে সচেতন হয় এবং এই আসন্ন বিপদকে নিয়ে এবং আমাদের যুব প্রজন্মকে যেন বাঁচিয়ে নেয় তারা। তো এইভাবে আমরা 3টে প্যারায় এডিটোরিয়াল লেটার লেখা শেষ করলাম। নিচে তুমি লিখবে ইয়োর্স ট্রুলি, লিখে তোমার নিজের নাম দেবে। আমি অপরিক দাসে লিখেছি, তোমরা অন্য কোনো নাম দেবে, তোমাদের নিজেদের নামগুলো লিখবে। আর নামের পর তুমি তোমার ফুল অ্যাড্রেস দেবে। আমি লিখেছি ভিলেজ পোস্ট PS দীঘা, যেহেতু আমার বাড়ি দীঘা তাই আমি এখানে দীঘা লিখে দিলাম, ডিস্ট পূর্ব মেদিনীপুর
তো তোমরা এখানে তোমাদের বাড়ির ঠিকানা দিয়ে দেবে। আর এখানে বাম দিকে থ্যাঙ্কিং ইউ লিখে দেবে আর তারিখ দিয়ে দেবে। আজকে তারিখ আমি দিলাম 5/12/2024। তোমরা যেদিন লিখবে সেদিনকার তারিখ দিয়ে দেবে। ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট প্যারাগ্রাফ। একটা ফ্লো চার্ট দিয়েছে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কি বিষয় না, হাউ টু স্কোর হায়ার মার্কস, কি করে বেশি নাম্বার পরীক্ষায় স্কোর করা যায়। এটা তো তোমাদের সকলেরই চিন্তার বিষয়, তাই না? সবাই চাও তোমরা নাম্বার বেশি পেতে, তো একটু পড়াশোনা করলে কিন্তু নাম্বার পাওয়া যায়। তো দেখে এখানে আমরা পয়েন্টস অনুযায়ী কিভাবে লেখা যেতে পারে দেখি। আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস, আগে সিলেবাসকে বুঝতে হবে। অ্যাটেন্ড অল ক্লাসেস রেগুলারলি, প্রত্যেকটা ক্লাস নিয়মিত অ্যাটেন্ড করতে হবে। প্রিপেয়ার ইউর ওন নোটস, নিজের নোটসগুলো নিজে প্রিপেয়ার করতে হবে। এক্সপ্লোর ইউর উইক এরিয়াস, তোমার দুর্বলতা কোথায় সেগুলো খুঁজে বার করতে হবে। অ্যাপিল ফর রেমিডিয়াল ক্লাসেস, কিছু প্রতিকারমূলক ক্লাসের অনুরোধ করতে হবে স্যারের কাছে। স্টাডি ফার্দার, প্রচুর পড়তে হবে। মেকিং এ প্ল্যান রেডি করতে হবে। প্র্যাকটিস ফ্রম টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে হবে। গেট দ্য অ্যান্সার রেক্টিফাইড ফ্রম দ্য সাবজেক্ট টিচারকে দিয়ে অ্যান্সারগুলোকে শুধরে নিতে হবে বা সারিয়ে নিতে হবে বা ঠিক করিয়ে নিতে হবে। তো আমরা উত্তরটা সহজে সংক্ষেপে লেখার চেষ্টা করব। হাউ টু স্কোর হায়ার মার্কস, কি করে বেশি নাম্বার স্কোর করা যায়। এ স্টুডেন্টস প্রোগ্রেস ইজ ইভালুয়েটেড থ্রু হিজ মার্কস ইন দ্য এক্সামিনেশনস, একটা ছাত্রের অগ্রগতিকে মূল্যায়ন করা হয় পরীক্ষায় সে কত নম্বর পাচ্ছে তার উপর ভিত্তি করে। সো এভরি স্টুডেন্ট রিমেন্স কনসার্নড হাউ টু স্কোর হায়ার মার্কস, তাই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট সুচিন্তিত থাকে, চিন্তিত থাকে, দুশ্চিন্তা থাকে যে কি করে বেশি নাম্বার স্কোর করা যায়। এ প্রপার প্রসেস ক্যান হেল্প এ স্টুডেন্ট টু গেট হায়ার মার্কস ইন দ্য এক্সামিনেশনস, তবে ঠিকঠাক পদ্ধতি একটা ছাত্রকে সাহায্য করতে পারে পরীক্ষাগুলোতে ভালো নম্বর স্কোর করতে। এ স্টুডেন্ট শুড ফার্স্টলি আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস, একজন ছাত্রকে প্রথমত সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে। হি শুড অ্যাটেন্ড অল দ্য ক্লাসেস রেগুলারলি, তাকে নিয়মিত প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে হবে। হি শুড নট ফলো দ্য রেফারেন্স বুকস ব্লাইন্ডলি, সেই সহায়িকা বই যেগুলো বাজারে পাওয়া যায় সেটাকে অন্ধভাবে শুধু ফলো করবে না। রাদার হি শুড মেক হিজ ওন নোটস, বিভিন্ন প্রশ্ন উত্তরের নোটসগুলো নিজে তৈরি করে নেবে সে। এ স্টুডেন্ট শুড বি অ্যাওয়্যার অফ হিজ স্ট্রং জোনস অ্যান্ড উইক জোনস, একটা ছাত্র অবশ্যই সচেতন থাকবে তার স্ট্রং জোন কোনটা, মানে কোথায় কোথায় সে সহজে নাম্বার তুলতে পারবে, এবং তার দুর্বলতা কোথায় সেটাকে সে শনাক্ত করবে। হি শুড ফোকাস মোর অন হিজ উইক জোনস, তারপরে তার দুর্বলতার জায়গাগুলোতে সে বেশি করে ফোকাস করবে, বেশি করে মনোনিবেশ করবে। হি মে আস্ক হিজ টিচার্স ফর রেমিডিয়াল ক্লাসেস ইফ নিডেড, যদি প্রয়োজন হয় সে স্যারকে অনুরোধ করবে প্রতিকারমূলক ক্লাসগুলো, রেমিডিয়াল ক্লাসগুলো আয়োজন করতে। আফটার ক্লিয়ারিং হিজ ডাউটস, তার যা সন্দেহ ছিল সেগুলো দূর করার পর হি শুড স্টাডি ফার্দার, তাকে আরও বেশি করে পড়াশোনা করতে হবে। হি শুড মেক এ টার্গেট ফর এভরি সাবজেক্ট, প্রত্যেকটা বিষয়ের জন্য সে আলাদা আলাদা টার্গেট ফিক্স করবে। দেন হি শুড মেক এ প্ল্যান, তারপর পরিকল্পনা রেডি করবে। হি শুড প্র্যাকটিস মডেল সেটস ফ্রম টেস্ট পেপারস অর কোশ্চেন ব্যাংকস, টেস্ট পেপার থেকে এবং কোশ্চেন ব্যাংক থেকে মডেল সেট প্র্যাকটিস করবে। হি শুড গেট দ্য অ্যান্সার্স রেক্টিফাইড ফ্রম সাবজেক্ট টিচার্স, তারপর সে উত্তরগুলোকে সংশোধন করিয়ে নেবে বিভিন্ন বিষয়গত শিক্ষককে দিয়ে। বিসাইডস হি শুড লিভ দ্য টাইম ওয়েস্টিং অ্যাক্টিভিটিস, সময় নষ্ট করবে যে সমস্ত ক্রিয়াকলাপগুলো সেগুলোকে সে বিসর্জন দেবে, বর্জন করবে, ছাড়বে। হি শুড কনসেন্ট্রেট মোর অ্যান্ড মোর, আরও বেশি করে তাকে মনোনিবেশ করতে হবে। ইন দিস ওয়ে এ স্টুডেন্ট ক্যান স্কোর হায়ার মার্কস ইন এভরি সাবজেক্ট, এইভাবে কিন্তু প্রত্যেকটা ছাত্র প্রতিটা বিষয়ে ভালো ভালো নাম্বার স্কোর করতে পারবে। তোমরা এই চেষ্টা করো, তোমরা কিন্তু আরামসে বেশি নাম্বার স্কোর করতে পারবে প্রত্যেকটা বিষয়ে। আর মাধ্যমিকের প্রতিটা বিষয়ে ভালো নাম্বার স্কোর করা যায়, একটু চেষ্টা করতে হবে, একটু প্ল্যান মাফিক পড়াশোনা করতে হবে। তো এইভাবে পেজ নাম্বার 68-তে যে ইংরেজি পেজটা ছিল, একটু বড় পেজ ছিল, পেজটা আমরা আলোচনা করলাম। সিন আনসিন গ্রামার, ভোকাবুলারি, রাইটিং স্কিলস সবই আলোচনা করলাম। এর আগের যে পেজটা ছিল পেজ নাম্বার 19, তার আলোচনা ভিডিও এই চ্যানেলে রয়েছে, এবং পরবর্তী যে কটা পেজ আছে সব কটা পেজেরই অ্যান্সার তুমি এই চ্যানেলে পাবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিটাকে ভালো করার জন্য আমি তোমাদের সঙ্গে আছি, আর তোমরা এই চ্যানেলটাকে ফলো করো। তোমাদের প্রস্তুতির সমস্ত ভিডিও এখানে পেতে থাকবে। যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, দিলে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাবে। আর বন্ধুদের সাথেও শেয়ার করে রাখো, যাতে প্রত্যেকে উপকৃত হয় এবং প্রত্যেকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে।